রুমি একজন সিআইবি অফিসার। একটি মারাত্মক দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি এবং চাকরি দুই সে হারায়। তিনি অদ্ভুত অদ্ভুত ঘটনার দুঃস্বপ্ন দেখতে শুরু করেন, যার মধ্যে একটি মর্মান্তিকভাবে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড বাস্তবে রূপান্তরিত হয়। এখন অন্ধ গোয়েন্দাকে তার দুঃস্বপ্নের পাঠোদ্ধার করতে হবে সহিংস অপরাধের পেছনের রহস্য উদ্ঘাটনের জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা ইন বাংলা। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মন ভালো করতে। আজকে আমরা বাংলাদেশি হইচইতে সদ্য রিলিজপ্রাপ্ত ওয়েব সিরিজ রুমির এক্সপ্লেনেশন করতে চলেছি। এই ওয়েব সিরিজটি দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা দুটি ভাগে ভাগ করে নেব। আজকে আপনাদের প্রথম ভাগটি এক্সপ্লেন করে শোনাবো। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্সরাই আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি। সো চলুন তাহলে শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতে আমরা দেখি রুমির মা ছাদে পাঁচিলের ওপর বসে গান গাইছেন, আর রুমি তার পাশেই কাঁদছে। ছেলেকে কাঁদতে দেখে তার মা কি হয়েছে জিজ্ঞেস করে। রুমিও তার মাকে জড়িয়ে ধরে বলে তার খুব একা একা লাগে, আর এই বলতে বলতেই সে মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তার মা মারা যান। আসলে এটা ছিল রুমির দুঃস্বপ্ন, যেটা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। আর তারপর রুমি সেই স্বপ্নটা একটা রেকর্ডারে রেকর্ড করে রাখে। এরপর সিন শিফট হয়ে 15 দিন আগের ঘটনা দেখতে পাই আমরা, যেখানে রুমি তার মায়ের রেকর্ড করে রাখা কিছু কবিতা শুনছিল। রুমির মা মারা যাওয়ার পর থেকেই তার মায়ের রেকর্ড করে রাখা কবিতা শুনতে রুমির খুব ভালো লাগে। আর তারপর সে অফিসে চলে যায়। সেখানে একটা মিটিংয়ে আরিয়ান মানে রুমির কলিগ একটা মার্ডার মিস্ট্রির ডিটেলস বলছিল, যেখানে এক খুব বড়লোক ব্যবসায়ীর নাতিকে কিডন্যাপ করে বাড়িতে একটা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে 5 কোটি টাকা চাওয়া হয়েছে, কিন্তু টাকা নেওয়ার আগেই কিডন্যাপার বাচ্চাটিকে মেরে নদীতে ফেলে দেয়। আর যেহেতু চিঠি হাতে লেখা ছিল, তাই আন্দাজ করা হচ্ছে যে এটা কোনো গরিব শ্রেণীর মানুষের কাজ। কিন্তু তবুও বাড়ির লোকেদের সন্দেহ করা হবে বলে আরিয়ান তাদের হ্যান্ডরাইটিং এর সাথে চিঠির হ্যান্ডরাইটিং চেক করে, কিন্তু কারোর হ্যান্ডরাইটিংই মেলে না। তাই আপাতত প্রাইম সাসপেক্ট হলো বাড়ির কাজের মেয়ে, যে কিনা শহর ছেড়ে পালিয়েছে, আর বাড়ির দারোয়ান, যাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। সবকিছু শোনার পর রুমির মনে হয় কিডন্যাপটা বাড়ির ভেতরের কেউই করেছে, কিন্তু রুমির এমনটা মনে হওয়ার কোনো স্পেসিফিক কারণ নেই। এই ধারণাটা তার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি থেকে এসেছে। ডিপার্টমেন্ট হেড আশরাফ খান রুমিকে এই কেসটা হ্যান্ডেল করতে বলেন, আর বলেন যে এশা তাকে এই কেসটাতে হেল্প করবে। রুমি তার স্যারের সাথে একটু আলাদা করে কথা বলতে যায়, আর বলে যে রুমির মা মারা গেছেন প্রায় 1 বছর হতে চলল, কিন্তু এখনো তার মৃত্যুর রহস্য জানা যায়নি। আশরাফ স্যার তখন বলেন যে এই কেসটার প্রাইমারি তদন্তে জানা গেছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু রুমের কথায় কেসটা আবারও তদন্ত করা হয়েছিল, সেখানেও একই রিপোর্ট এসেছে, আর এখন আবারও কেসটা রিওপেন করা হচ্ছে। এবারও হয়তো একই রেজাল্ট আসবে। তাই রুমি যেন এটাকে মেনে নেয়, কারণ একটা অ্যাক্সিডেন্টের কেসকে বারবার ইনভেস্টিগেট করলেই সেটা মার্ডার হয়ে যায় না। এরপর রুমি ঈশাকে জিজ্ঞাসাবাদ করতে বলে, আর যখনই একজনের জিজ্ঞাসাবাদ শেষ হয় তখনই রুমি তাকে নিয়ে চা খেতে যায়, আর সেই মানুষটাকে দিয়েই চায়ের দাম মেটায়। এইভাবে ঈশা বাড়ির প্রতিটি সদস্যকে জিজ্ঞাসাবাদ করে, আর রুমি প্রত্যেকের সাথে একবার করে চা খায়। সব শেষ হওয়ার পর ঈশা রুমিকে এরম কাজ করার কারণ জিজ্ঞেস করে। রুমি বলে যে যখন ঈশা তাদের জিজ্ঞাসাবাদ করে তখন ক্রিমিনাল খুব সজাগ থাকে, কিন্তু জিজ্ঞাসাবাদের পর চা খেতে গিয়ে যখন রুমি গল্পগুজব করে তখন ক্রিমিনালের নার্ভ শান্ত হয়ে যায়, আর তার ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। যেমন এই কেসটায় ওই ব্যবসায়ীর মেজো ছেলে ডান পকেট থেকে মানিব্যাগ বার করলো ঠিকই, কিন্তু খুব স্বাভাবিক ভঙ্গিতেই সেই মানিব্যাগটা বাম পকেটে রেখে দিল। তার মানে উনি দুটো হাতেই সমানভাবে কাজ করতে পারেন, না হলে কোনো একটি হাত ইউজ করা মানুষ এত স্মুথলি বা এত সহজে অন্য হাত ইউজ করতে পারে না। আর রুমির বিশ্বাস সেই কিডন্যাপের চিঠিটা বাড়ির মেজো ছেলের বাম হাতে লেখা। এইসব কথা বলার পর ঈশা বলে 2 দিন পর তার বার্থডে, তাই কিছু ফ্রেন্ডস এবং কলিগদের নিয়ে সে একটা রেস্টুরেন্টে ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করেছে। রুমি যেন সেখানে নিশ্চয়ই আসে। এরপর টিভির নিউজে আমরা জানতে পারি যে ওই বাড়ির মেজো ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, আর সে নিজের দোষ স্বীকার করেছে।
রুমির বাড়িতে তরিকুল রুমির জন্য চাউমিন বানিয়ে এনেছে। ছোটবেলায় তরিকুলের মা মারা যায়, আর তার বাবার কথা সে কোনোদিনই শোনেনি। তারপর থেকেই সে রাস্তায় রাস্তায় ঘুরত। তখনই রুমি তাকে ঘরে নিয়ে আসে, আর রুমির মা ও রুমি দুজনে মিলে তরিকুলকে বড় করেছে। রুমিও ওর বাবার ব্যাপারে বিশেষ কিছু জানে না। এইটুকুই জানে যে তার ব্যাপারে কথা বলা এই বাড়িতে নিষিদ্ধ ছিল, কারণ রুমির মা ও দাদু কেউই তার নাম নেওয়াটুকুও পছন্দ করতেন না, বরং তাকে সবাই ঘৃণা করতেন। রুমির 2 বছর বয়সে ওর মা ওর বাবাকে ডিভোর্স দিয়ে রুমির দাদুর বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে অফিসে স্মোকিং জোনে রুমি নিজের মতন স্মোক করছিল, কিন্তু হঠাৎ সেখানে আরিয়ানও আসে আর রুমিকে বলে যে তার সাফল্যের মুকুটে আরও একটা পালক যুক্ত হলো, কিন্তু সেই মুকুটটা ইউজলেস, কারণ রুমি এখনো পর্যন্ত তার নিজের মায়ের মৃত্যু রহস্যটাই সলভ করতে পারল না। আরিয়ানের মতে আসলে ওটা অ্যাক্সিডেন্ট বা মার্ডার নয়, ওটা ছিল একটা সুইসাইড। আর অত উঁচু ছাদ থেকে পড়ে রুমির মায়ের মাথাটা কি বিভৎসভাবে থেতলে গিয়েছিল, মগজ ঘিলু সব একেবারে বেরিয়ে এসেছিল। এসব শুনে রুমি আরিয়ানকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন অন্য একজন সেখানে চলে আসে আর রুমি আরিয়ানকে ছেড়ে দেয়। অন্যদিকে তরিকুল বারান্দায় গাছে জল দিতে দিতে দেখে রাস্তা থেকে একটা ব্ল্যাক হুডি পরা লোক বাড়ির দিকে তাকিয়ে আছে, আর তরিকুল তাকে দেখতেই সে ওখান থেকে চলে যায়। এরপর রুমি সেই রেস্টুরেন্টে এশার বার্থডে পার্টিতে যায়, আর গিয়ে দেখে ও আর এশা সেখানে একা। রুমি ওকে গিফটটা দেয়, আর এশা বলে যে সে নিজের বিশেষ দিনে রুমির সাথে সময় কাটাতে চেয়েছিল, তাই তাকে মিথ্যে কথা বলে এখানে রেখেছে। সত্যিটা বললে তো রুমি আর এখানে আসতোই না। রুমি এশার সাথে কিছুক্ষণ কথা বলে, আর তারপর বলে ওর একটা ট্রিট বাকি রইল, আর সেখান থেকে চলে যায়। এশা খুব খুশি ছিল, কিন্তু রুমি নার্ভাস হয়ে পড়েছিল। নিচে পার্কিং লটে রুমির গাড়ির ওপর কেউ একটা চিঠি রেখে গিয়েছিল, যাতে লেখা ছিল, যদি মায়ের মৃত্যুর রহস্য জানতে চাও তাহলে তার মৃত্যুবার্ষিকীর দিন নিচে দেওয়া ঠিকানায় চলে এসো। রুমি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে চিঠিটা যে রেখেছে সে নিজের মুখ দেখায়নি, তাই রুমি তার মায়ের মৃত্যুবার্ষিকীর দিন সেখানে যায়। কিন্তু রাস্তায় হঠাৎ অনেক ধোঁয়া চলে আসে, আর রাস্তার সামনে একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছিল। সেই ছেলেটাকে বাঁচাতে গিয়ে রুমির গাড়ি গাছে ধাক্কা লাগে, আর ওর অ্যাক্সিডেন্ট হয়। এই সবটাই ছিল 15 দিন আগেকার ঘটনা। এখন সিন আবার প্রেজেন্টে ফিরে আসে, আর রুমি তখন একটা স্বপ্ন দেখছিল, যেখানে একটা মেয়ে ক্লাসিক্যাল ডান্স করছিল, আর আরেকজন মহিলা এসে সে মেয়েটিকে খুন করে দেয়, আর রুমির ঘুম ভেঙে যায়। আর আমরা জানতে পারি রুমি সেই অ্যাক্সিডেন্টে নিজের চোখ দুটো হারিয়ে ফেলেছে, আর সে আবারও নিজের স্বপ্নের কথা সেই রেকর্ডারে রেকর্ড করে রাখে। সকালবেলা তরিকুল রুমিকে চা খাওয়ার জন্য ডাকে, আর রুমি ঘুম ভেঙে পাশ ফিরতেই দেখে সেই মৃত মেয়েটাই ওর জন্য চা এনেছে। আর রুমি এই দেখে আবারও ভয় পেয়ে যায়। এটা ছিল রুমির আর একটা স্বপ্ন, কারণ রুমি তো নিজে এখন চোখে দেখতেই পায় না। এই স্বপ্নটা ভাঙে তরিকুলের ডাকে। সে সত্যি রুমির জন্য চা এনেছে, আর সে বলে যে এশা তার সাথে দেখা করতে এসেছে। রুমি এশাকে তার স্বপ্নগুলোর কথা বলে, কারণ এশা সবকিছু খুব ভালো ডিটেলে অ্যানালাইসিস করে। একটু পর এশার কাছে একটা কেসের ব্যাপারে কল আসে, আর এশা মেয়েটার ফটো দেখে রুমিকে স্বপ্নে দেখা মেয়েটার ডেসক্রিপশন দিতে বলে। আর সব শুনে এশা চমকে যায়, কারণ রুমি স্বপ্নে যেই মেয়েটাকে দেখেছে তার মুখটা এই কেসের ভিকটিমের মুখের সাথে পুরো মিলে যায়। এমনকি দুজনেই ক্লাসিক্যাল ডান্স করে। ইতিমধ্যে তরিকুল বহুবার সেই হুডি পরা লোকটাকে বাড়ির বাইরে থেকে ভেতরে উঁকি মারতে দেখেছে। যাই হোক, রুমি আবার একটা স্বপ্ন দেখে, যেখানে একটা বড় কাপের মধ্যে আটকে পড়েছে সে, আর বেরাতে পারছে না, আর তার উপর গরম দুধ চা পড়ছে, সাথে সাথেই তার চামড়া ঝলসে যাচ্ছে। এরপর আমরা দেখি আশরাফ স্যার একটা কেসের ব্যাপারে আরিয়ান, এশা ও বাকিদের বোঝাচ্ছেন। এই কেসটা আসলে সেই মেয়েটারই যার স্বপ্ন রুমি দেখেছিল। মেয়েটার নাম নেহা আক্তার। 21 বছর বয়স হওয়ার ঠিক 2 দিন আগেই তার মার্ডার হয়। মেয়েটি বাংলাদেশের টপ ডান্সার কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, আর তার সবচেয়ে বড় পরিচয় হলো সে বিশিষ্ট ব্যবসায়ী মরহম রশিদ আক্তারের মেয়ে। আর এই পরিচয়ের কারণেই এই কেসটি সিআইবিতে এসেছে, না হলে যে কোনো সাধারণ কেস সিআইবিতে আসে না। যদি রুমি সুস্থ থাকতো তাহলে এই কেসটা রুমিকেই দেওয়া হতো, কিন্তু যেহেতু রুমি আর কাজ করতে পারবে না, তাই এই কেসটা আরিয়ান ডিল করবে। আর তার সাথে
রুমির বাকি যে কেসগুলো ছিল সেগুলো আরিয়ানই দেখবে, আর এই কেসে এশাই আরিয়ানকে অ্যাসিস্ট করবে। আর রুমির অ্যাক্সিডেন্টের কেসটাও আরিয়ানই দেখবে। আরিয়ান বলে যে রুমি নাকি ড্রাইভ করার সময় ড্রাঙ্ক ছিল। তখন আশরাফ স্যার বলেন যে রাস্তায় একটা বাচ্চাকে বেঁধে রাখার ব্যাপারটা আরিয়ান কিভাবে এক্সপ্লেন করবে। এটা শুনে আরিয়ানের মুখ বন্ধ হয়ে যায়। এরপর এশা রুমির সাথে দেখা করতে যায়, আর রুমি ওকে নিজের কাপে আটকে পড়ার স্বপ্নটার কথা জানায়। এশা অবাক হয় এটা ভেবে যে যেই মানুষটাকে রুমি কোনোদিন দেখেইনি তার মার্ডারের সাথে জড়িত ঘটনাগুলো সে স্বপ্নে কি করে দেখছে। রুমি বলে হয়তো ঈশ্বর তার চোখ কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু তাকে অন্য কোনো ক্ষমতা দিয়েছেন। এরপর এশা রুমের জন্য চা করে আর বলে যে ওরা এখনো নেহা আক্তারের কেসে সেরম একটা প্রগ্রেস করতে পারেনি। যে বিল্ডিংয়ে নেহা মারা গেছে সেটা তার নিজেরই ছিল, আর আন্ডার কনস্ট্রাকশন থাকায় সেই বিল্ডিংয়ে এখনো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। এমনকি সেই একই এলাকায় তাদের আরও একটা বিল্ডিং আছে। গত 3 দিন আগে নেহা তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে ওই বিল্ডিংয়ে শিফট করে। নেহার মা মূলত নেহার উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই ঝগড়া করেছিলেন। আসলে অনেক ছোট বয়সেই নেহার বাবা মারা যান, আর তারপরে নেহাকে নিয়ে তার মা বিদেশে চলে যান, কারণ নেহার ছোটবেলা থেকেই পোলিও ছিল। বিদেশে তার আরো উন্নত মানের চিকিৎসার জন্যই তার মা তাকে নিয়ে গিয়েছিল। 12 বছর পর তারা আবার দেশে ফিরে আসে, আর প্রায় 4 বছর ধরে তারা এখানেই আছেন। নেহার মৃত্যু হয়েছিল বাথটাবের জলে ডুবে। খুব কড়া ঘুমের ওষুধ খাইয়ে ওকে আগে অজ্ঞান করা হয়েছিল, তারপর জলে চুবিয়ে তাকে খুন করা হয়েছে। আর নেহার বডি সর্বপ্রথম নেহার কাজের মাসি দেখতে পায়। এখনো পর্যন্ত কাজের মাসি আর নেহা ছাড়া সারা বাড়িতে কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। চা খেতে খেতে রুমির মনে পড়ে ওর স্বপ্নে নেহা চায়ের কাপ হাতে নিয়ে ওকে ডাকছিল, আর আরেকটা স্বপ্নে রুমির ওপর চা পড়ছিল। এসব মনে পড়ায় রুমি এশাকে নেহার বাড়িতে সমস্ত চায়ের কাপে ফরেন্সিক টেস্ট করাতে বলে। এশাও তার কথা শুনে কাপগুলো টেস্ট করাতে পাঠায়, আর সেখান থেকে জানা যায় যে নেহা আর কাজের মাসি ছাড়াও একটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখা যায় এই ফিঙ্গারপ্রিন্টটা বশির আক্তার বলে একজন লোকের, যিনি আসলে নেহার কাকা হন। আরিয়ান এশাকে নেহার মায়ের সাথে কথা বলতে বলে আর জিজ্ঞেস করে হঠাৎ চায়ের কাপে এশার সন্দেহ হলো কেন। উত্তরে এশা বলে রুমি স্যারের সাথে কাজ করতে করতে তারও হয়তো ইনটিউশন পাওয়ারটা বা অন্তর্দৃষ্টির ক্ষমতা বেড়ে গিয়েছে। এরপর এশা নেহার মায়ের সাথে কথা বলতে যায় আর জানতে পারে যে বশিরের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বশির প্রায়ই তাদের সাথে ঝামেলা করত, এমনকি নেহার মাকে বিভিন্নবার বাজে বাজে মেসেজও করত। নেহাও বশিরকে খুব একটা পছন্দ করত না, কিন্তু পলিটিক্যাল পাওয়ার থাকায় সে বারবার নেহা ও তার মায়ের ওপর চাপ সৃষ্টি করত। গত সপ্তাহে 10 লাখ টাকার জন্য ওদের বিরক্ত করছিল, কিন্তু বশির কেন নেহার সাথে দেখা করতে গিয়েছিল সেটা নেহার মা বুঝতে পারে না। অন্যদিকে আমরা দেখি বশির নিজের নেশা করার সরঞ্জাম বানাচ্ছিল, কিন্তু একটা কল আসায় সে নিজের বাড়ি থেকে অনেকগুলো ল্যাপটপ একটা ট্রলিতে ভরে আর সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর তারপরেই আরিয়ান, তার টিম ও এশা সেই বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু বশির ততক্ষণে পালিয়ে গেছে। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে মাত্র একটা ল্যাপটপ আর কিছু গাঁজা পাওয়া যায়। আরিয়ান বশিরের ছবি শহরের প্রতিটা চেকপোস্টে পাঠিয়ে দেয়, যাতে বশির শহর ছেড়ে পালাতে না পারে। এরপর এশা আর রুমি আবার বাইরে বেরিয়েছিল। এবার তারা একটা লেকে গিয়েছিল। রুমি এশাকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করায় এশা বলে যে ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে রাখা হয়েছিল, তাই এখনো সেটা থেকে কোনো ডেটা বার করা যায়নি, তারই কাজ চলছে। কিন্তু আরিয়ান যদি জানতে পারে যে রুমি এশাকে হেল্প করছে, তাহলে সে এশাকে এই কেস থেকে বার করে দেবে। রুমি এশাকে জিজ্ঞেস করে আরিয়ান নাকি রুমিকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে ফাঁসাতে চাইছে, যেন ওর অ্যাক্সিডেন্টটা নিহাতি একটা কাকতালীয় ব্যাপার মনে হয়। এশা বলে যে আরিয়ান রুমির কেসটাকে ডিসমিস করতে চাইছে। এশা এটাও বলে যে যেই অ্যাড্রেসটায় রুমি যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় সেটা আসলে একটা বাচ্চাদের স্কুল, আর সেখানে সন্দেহজনক কিছুই এশা দেখেনি। এরপর সিন শিফট হয় রুমের ফেয়ারওয়েলের দিনে। ফেয়ারওয়েল ভালোভাবে হওয়ার পর সবাই রুমিকে অনেক গিফট দেয়, আর আরিয়ানও রুমিকে একটা গিফট দেয়, কিন্তু সেটা রুমিকে ছোট করার জন্য। সে রুমিকে একটা অন্ধ সিআইবি অফিসারের মিনিয়েচার পুতুল গিফট করে, যার চোখে অন্ধের চশমা আর হাতে অন্ধের লাঠি।
ব্যাপারটা ওখানে উপস্থিত এশা ও তরিকুলের খুবই খারাপ লাগে, কিন্তু ওরা সেইভাবে কিছু বলার আগেই রুমি ওদের থামিয়ে দিয়ে বলে যে এই গিফটটা ওর কাছে বেস্ট গিফট। এরপর আমরা দেখি বশির একটা জঙ্গল পেরিয়ে একটা বাড়িতে গিয়ে লুকিয়ে যায়। এরপর এশা রুমির নতুন দেখা স্বপ্নের অডিও শুনতে শুনতে অফিসে যায়। এই রেকর্ডিংটা রুমি নিজেই তাকে শোনার জন্য দিয়েছে। সেই স্বপ্নে রুমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ভেতরে ঢুকতে গিয়েই দেখে দরজার বাইরে স্নিগ্ধা লেখা, ঠিক যেই জায়গায় রুমির দিদার নাম আয়শা লেখা থাকে সেইখানে। দরজা খুলে ভেতরে ঢুকে রুমি দেখে সেই রুমে অনেক অনেক ছবি লাগানো, কিন্তু একটা ছবিরও মুখ বোঝা যাচ্ছে না। শুধু একটা ছবিতে রুমের মায়ের মুখ বোঝা যাচ্ছে। তখন রুমি ভয় পেয়ে রুম থেকে বেরানোর চেষ্টা করলেও সেই রুমের দরজা বন্ধ হয়ে যায়। রুমি দরজায় ধাক্কা মারতে মারতেই একটা ধোঁয়া সেখানে আসে, আর রুমি কাঁচতে কাঁচতে সেখানেই পড়ে যায়। অফিসে গিয়ে আরিয়ান এশাকে বশিরের লোকেশনের আপডেট দিতে বলে। সেখান থেকে নিজের কেবিনে যাওয়ার সময় এশা স্মোকিং জোনে বেশ কিছু জনকে স্মোক করতে দেখে, আর ওর মাথায় একটা কথা আসে। পরে যখন এশা রুমির সাথে দেখা করতে যায় তখন রুমিকে সে বলে যে হয়তো রুমির স্বপ্নের ওই ধোঁয়াটা কোনো নেশার দ্রব্যের ইঙ্গিত করছিল, আর এই কেসে ভিকটিম অর্থাৎ নেহা বা ক্রিমিনাল কেউ হয়তো নেশায় আসক্ত ছিল। রুমি তখন বলে যে আগে ভিকটিমকে ইনভেস্টিগেট করো, কিন্তু রুমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারছে না যে কেন ওর দাদুর বাড়ির বাইরে স্নিগ্ধা বলে কারুর নাম লেখা। এইসব কথাবার্তার মধ্যেই আমরা দেখি কেউ একজন ওদের পেছন থেকে ওদের ওপর লক্ষ্য রাখছে। বাড়ি ফিরে রুমি তরিকুলকে দিয়ে নিজের সব আত্মীয়দের কাছে ফোন করায়, আর আমরা বুঝতে পারি যে রুমের আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ মারা গেছে, কারোর কারোর নাম্বার বন্ধ, আর বেশিরভাগই রুমিকে চেনে না। একটু পর নীলা আন্টি বলে একজনের ছেলে কল করে, যাকে তরিকুল সকালে কল করেছিল। সে বলে যে নীলা আন্টি নাকি রুমিকে চিনতে পেরেছে, কিন্তু এখন তিনি দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তার ছেলে রুমিকে কল করবে। আসলে এই নীলা আন্টি আর রুমির মা দুজনে কলকাতায় চাকরি করতে গিয়েছিল। সেখানে গিয়েই এক ভারতীয়ের সাথে রুমির মায়ের প্রেম ভালোবাসা ও বিয়ে হয়, আর তারপরেই রুমি হয়। অন্যদিকে এশা নেহার মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করতে যায় যে নেহা কোনোদিন নেশা করতো কিনা। নেহার মা বলে যে হ্যাঁ, আর এই কারণেই ওদের ঝগড়া হয়েছিল। নেহা আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল, কিন্তু তার মাকে সে কখনো জানতে দেয়নি। 3 মাস আগে নেহার ভালো বন্ধু অর্ণব নেহার মাকে সবকিছু জানায়, কারণ সে নেহাকে ভালোবাসতো, তাই ওর ভালো চাইতো। নেহার মা আরো বলেন যে নেহা ওর বয়ফ্রেন্ড সজীবের থেকেই এই ড্রাগসের নেশা করা শিখেছিল, আর ওরা 3 জন একই ইউনিভার্সিটিতে পড়তো। নেহা আর অর্ণব ক্লাসমেট হলেও সজীব ওদের থেকে 1 বছরের সিনিয়র ছিল, আর নেহার মায়ের সন্দেহ ছিল যে হয়তো কোনোভাবে বশিরই এই খুনের সাথে জড়িত। এদিকে রুমি বশির আক্তারের পার্টি অফিসে ওর সম্পর্কে কিছু তথ্য বার করতে যায়, কিন্তু ওখানে রিসেপশনিস্টের কাছে জানতে পারে বশির বেশ কিছুদিন অফিসে আসেনি। এই রিসেপশনিস্টের কথা শুনে রুমি বোঝে যে উনি বরিশাল জেলার মানুষ, আর তাই রুমিও বরিশাইলা ভাষায় কথা বলা শুরু করে। আর রিসেপশনিস্টটি শহরে নিজের জেলার লোক পেয়ে খুব খুশি হন। রুমি বলে ওর অ্যাক্সিডেন্টের পর চিকিৎসার সব খরচা বশির দিয়েছিলেন, তাই সে হসপিটাল থেকে ছুটি পেয়েই বশিরের সাথে দেখা করতে এসেছেন। ওই লোকটি বলেন রুমিকে নিজের ফোন নাম্বারটা দিয়ে যেতে, আর বশির অফিসে এলে ওকে ডেকে নেবে। রুমি আরো জিজ্ঞেস করে যে বশিরের ভাইজি নাকি মারা গিয়েছে। তখন লোকটি বলেন যে মারা যায়নি, বরং খুন করেছে বলা যায়। ও প্রায় এখানে আসতো বশিরের সাথে দেখা করতে। বেশ কিছুক্ষণ ওরা গল্পগুজবও করত, আর লাস্ট যেদিন এসেছিল সেই দিন নাকি ওর সাথে একটা ছেলেও ছিল। লোকটি আরো বলে যে নেহাকে নাকি খুব উগ্র স্বভাবের মনে হতো, আর তাকে দেখে মনে হতো সে মাঝে মাঝেই নেশা করত। এরপর সিন শিফট করে আমাদের দেখানো হয় ঈশা অর্ণবকে জিজ্ঞাসাবাদ করছে, যেখানে আমরা জানতে পারি যে অর্ণব নেহাকে ভালোবাসতো। অন্যদিকে আমরা এটাও দেখি রুমি আর তরিকুলের অনুপস্থিতিতে কেউ রুমের বাড়িতে ঢুকে তার সব কটা হুইস্কির বোতলে কিছু একটা মিশিয়ে দেয়, আর রুমি বাড়িতে ফিরে তরিকুলকে সেই হুইস্কিটাই দিতে বলে। এই হুইস্কিটা খেয়ে রুমের কি হবে সেটা আমরা পরের ভিডিওতে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করে বলতে পারেন আপনাদের কি মনে হচ্ছে।
ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। সো দেখা হবে আবার রুমির পার্ট 2 এর সাথে। টিল দেন টাটা।